স্পোকেন রুলস নাম্বার 36। আজকের এপিসোডে আমরা শিখে নেব স্পোকেন রুলস নাম্বার 36-এ আমরা যে তোমার কি উচিত না তার কি উচিত না এমন বাক্য তৈরি করব আমরা কিভাবে। যেমন তোমার কি সেখানে যাওয়া উচিত না, তোমার কি তাকে সাহায্য করা উচিত না, তাদের কি জানানো উচিত না, তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত না। তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা কীভাবে ট্রান্সলেটিং করব সেই বিষয়গুলো নিয়েই থাকছে আজকে বিস্তারিত আলোচনা। তো আমরা তোমার কি উচিত না বা তোমার কি উচিত না বা তার কি উচিত না এমন সব বাক্য যখন আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটিং করব তখন আমরা এই সুন্দর এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে আমরা ব্যবহার করব শুডন্ট। এখানে সংক্ষেপে রয়েছে NT মানে নট, আমরা ভেঙেও বলতে পারি শুড নট। এরপর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের V1, এরপর আমরা একটা অবজেক্ট দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আমরা স্টুডেন্ট, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। তাহলেই খুব সুন্দরভাবে তোমার কি উচিত না বা তার কি উচিত না এমন বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে নেব ইনশাআল্লাহ। এক্সাম্পলগুলো হচ্ছে এমন যে তোমার কি সেখানে যাওয়া উচিত না, শুডেন্ট ইউ গো দেয়ার, শুডেন্ট ইউ গো দেয়ার। আমরা প্রথমে স্টুডেন্ট রেখেছি, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, গো হচ্ছে ভার্বের V1 আর দেয়ার হচ্ছে কি অবজেক্ট। তোমার কি তাকে সাহায্য করা উচিত না, শুডেন্ট ইউ হেল্প হিম, শুডেন্ট ইউ হেল্প হিম। তাদের কি আমাকে জানানো উচিত না, তাদের কি আমাকে জানানো উচিত না। তাহলে কি হবে, শুডেন্ট দে ইনফর্ম মি, ইনফর্ম হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আর তাদের ইংরেজি হচ্ছে দেই, এটা হচ্ছে একটা সাবজেক্ট। তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত না, তাহলে কি হবে, শুডেন্ট ইউ ওয়েট ফর হার, শুডেন্ট ইউ ওয়েট ফর হার। প্রিয় লিসেনার, আপনারা হয়তো বুঝে যাচ্ছেন যে কীভাবে আমরা খুব সহজেই ইংলিশটাকে ইনক্রিজ করব, বিশেষ করে এই স্পোকেন ইজি স্ট্রাকচারকে ব্যবহার করে। তাহলে তোমার কি উচিত না তার কি উচিত না এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা খুব সহজেই ট্রান্সলেটিং করে দিতে পারি নিমেষেই। আশা করছি স্পোকেন রুলস নাম্বার 36 খুব ভালোভাবে বোঝা গিয়েছেন। চলুন দেখে নিই এবার স্পোকেন রুলস নাম্বার 37। স্পোকেন রুলস নাম্বার 37-এ রেখেছি যে তুমি কি এটা করেছ, সে কি করেছে, আমি কি এটা করেছি। ইংরেজিতে এ ধরনের বাক্য তৈরি করতে আমরা কী ব্যবহার করতে পারি, খুব সহজেই এই স্ট্রাকচারের সহায়তায় আমরা এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো ট্রান্সলেটিং করে দিতে পারি। যেমন আমি কি এটা করেছি, সে কি স্কুলে গিয়েছে, তারা কি ক্রিকেট খেলেছে, তুমি কি টাকা পাঠিয়েছ। এই রিলেভেন্ট সেন্টেন্স কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাদের প্রাত্যহিক জীবনে। তো খুব সহজে আমরা এই ইজি স্ট্রাকচার সহায়তায় খুব সহজে ট্রান্সলেটিং করে দেব। প্রথমে আমরা হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসবো সাবজেক্ট অনুযায়ী, এরপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্বের V3, এরপর অবজেক্ট দিয়ে দিলে হয়ে যাবে। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা খুব সহজেই কিছু এক্সাম্পলের মাধ্যমে এই রুলসটা বোঝাই নিব। যেমন আমি কি এটা করেছি, হ্যাভ আই ডান দিস, হ্যাভ আই ডান দিস। মনে রাখতে হবে এটা কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর কি রয়েছে, সে কি স্কুলে গিয়েছে, হ্যাজ হি গন টু স্কুল, হ্যাজ হি গন টু স্কুল। তারা কি ক্রিকেট খেলেছে, হ্যাভ দে প্লেইড ক্রিকেট, হ্যাভ দে প্লেইড ক্রিকেট। তুমি কি টাকা পাঠিয়েছ, হ্যাভ ইউ সেন্ট মানি, হ্যাভ ইউ সেন্ট মানি। প্রিয় শিক্ষার্থী, খুব ভালোভাবে লক্ষ্য করুন তো প্রতিটি সেন্টেন্সে কি ইন্টারোগেশন করা হচ্ছে, তাই না, প্রশ্ন করা হচ্ছে, তুমি কি এটা করেছো, সে কি এটা করেছে। মানে এই ধরনের কথা যখন আমরা ইন্টারোগেশন করব বা কাউকে প্রশ্ন করব তখন খুব সহজেই আমরা এই স্ট্রাকচারটা ফলো করেই ট্রান্সলেটিং করে দিলে হয়ে যাবে। আমরা প্রথমে কি নিয়ে এসেছি, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ নিয়ে এসেছি, তারপর একটা সাবজেক্ট আই, আর ডু হচ্ছে ভার্বের কি V1, এটার V3 হচ্ছে ডান। ওকে, আপনারা বোঝা যাচ্ছে না আশা করি খুব সহজেই। তো এই স্ট্রাকচারের সহায়তায় আমরা কিন্তু অনেক বাক্য ট্রান্সলেটিং করে দিতে পারি হর হামেশাই। ওকে, তাহলে তুমি কি এটা করেছো, সে কি এটা করেছে, আমি কি এটা করেছি, তারা কি এটা করেছে। এই রিলেভেন্ট সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে আশা করছি আর কোনো সমস্যা হবে না। তো স্পোকেন রুলস নাম্বার 37-এর মাধ্যমে আজকের এপিসোডটি আমি শেষ করছি। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।